চন্দ্র সূর্য বান্ধায় আছে নাওয়েরি আগা, আরে দূরবীনে দেখিয়া পথ মাঝি মোল্লায়ে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায়। সাইমন ভাই, অন্যদিন দেখলাম, আমি একদম শেষ থেকে শুরু করতে চাই। একদম শেষটা হলো যে লঞ্চটা চরে আটকে গেল। আসলে আমাদের জীবন বলেন, আমাদের বাস্তবতা বলেন, বা আমাদের এই যে পারিপার্শ্বিক যে পরিবেশ, এইটা যে একটা সময় গিয়ে কোথাও আটকে যায়, নির্মাতারা কি আসলে খুব আগেই সেই বিষয়টা আঁচ করতে পারে? আসলে আপনি দেখবেন যে কাক এবং কবি এরা অনেক আগে ভূমিকম্প টের পায়। তো নির্মাতারাও তো এক ধরনের কবিই বলা যায়। মানে আপনি যদি একটা শিল্প চর্চার মাধ্যমকে অ্যাপ্লাই করেন তখন কিন্তু আসলে অনেক কিছু প্রেডিক্ট করতে পারেন। আপনি দেখতে পারেন যে একটা সমাজ, একটা দেশ কোন দিকে যাচ্ছে, কোন দিকে আগাচ্ছে এবং এটার সামনে কী থাকতে পারে। তো সেই প্রেডিকশনটা এক ধরনের এখানে হয়তো প্রফিটিক হয়ে গেছে, মানে যেটা আমাকে অনেক বন্ধুরা বলছে যে এই জন্যই নাকি আমার ছবিটা আটকে দেওয়া হয়েছিল। কিন্তু এটা যে আসলে ক্রিটিক্যাল একটা মানে রেফারেন্স ছিল, এটা যাদের রিড করা তারা যদি রিড করতো তাহলে হয়তো আটকাইতো না, তাহলে হয়তো আজকে আমাদের দেশে এরকম একটা বিপদে পড়তো না। এই যে যে ভাবনার কথা আপনারা পর্দায় তুলে ধরছেন, এই ভাবনা তো সহজ ভাবনা না, এবং এই ভাবনা সহজে কোথাও দেখানোর মতো না। সেটা আসলে সরকারের কথা আমি বলছি না যে আসলে কোন সরকার থাকলে কি হবে, কিন্তু নির্মাতার জায়গা থেকে তো আপনি বাস্তবটাকে ভাবছেন এবং ভবিষ্যৎটা কি হতে পারে সেটা আপনি একটা চিন্তা করছেন। তো আসলে কোথাও কি মনে হতো না যখন এই ধরনের গল্প ভাবতেন যে আমি আটকে যাব কোথাও, যেটা আমার সিনেমা আটকে যাচ্ছে আমিও কোথাও আটকে যাব? হ্যাঁ, এটা আমার প্রযোজক সারাফরিন ও বারবারই বলতো এই ছবিটা কিন্তু আটকে যাবে, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমার কাছে মনে হচ্ছে একটা সিনেমা তো সিনেমাই, এটা তো একটা মানে আর্ট ওয়ার্ক। সো এটাকে আর্ট ওয়ার্ক হিসেবেই একটা অ্যাপ্রিসিয়েট করা উচিত। একটা স্টেট শুড বি মোর রেসপেক্টফুল টু ইটস আর্টিস্ট অ্যান্ড ফিল্ম মেকার্স। সেই পার্সপেক্টিভ থেকে আমি করে গেছি, কিন্তু আমার প্রযোজক সবসময় আমাকে বলছিল যে এটা আটকে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে দর্শকরা সিনেমা দেখছিল, যে অতিথিরা এসেছে আজ, তারা বের হয়ে বলছিল যে আসলে মনে হচ্ছিল পুরোটা সময় তারা নিজেরা লঞ্চে জার্নি করছে। এই যে মানুষের একদম মানুষকে সেই ফিলটা দেওয়া, এবং আপনার এই জার্নির পেছনের একটু ছোট করে গল্পটা আমাদেরকে বলবেন। 2014 থেকে 2021 পর্যন্ত এই সময় পিরিয়ডে ছবিটা মানে শুটিং, এডিটিং এবং ফিনিশিং, এবং এই সময় পিরিয়ডে আমাদের এখানে অনেক রকম ঘটনা ঘটেছে। সেই প্রসেসগুলোকে কীভাবে মানে এই ছবিতে আনা যায়, চরিত্রগুলো কীভাবে আনা যায়, সিচুয়েশনসগুলো কীভাবে আনা যায়, এবং রূপক অর্থে মানে এক ধরনের মেটাফোর ইউজ করছি। তো পুরো ছবিটা তো একটা মেটাফোর। তো মেটাফোরের জন্য একটা স্ট্রাগল করতে হচ্ছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সাউন্ডে, এটা পুরোটা লাইভ সাউন্ডে করা। এবং যারা আপনি বলছেন যে জার্নির ব্যাপারটা, এই জার্নিটা কিন্তু সাউন্ড দিয়ে অনেক বেশি তৈরি করা হয়েছে, এবং সেটা টেকনিক্যালি আমার জন্য সবচেয়ে মানে এন্টারটেইনিং, সবচেয়ে লার্নিং এবং সবচেয়ে মানে এক্সাইটিং ছিল। আচ্ছা, যদিও আমি বিষয়টা জানি, কিন্তু অনেক দর্শক সেই বিষয়টা জানে না, যে এই যে এতগুলো চরিত্র আপনি দেখালেন, এতগুলো ইনসিডেন্টস আপনি দেখালেন, সব কিছুই কি আসলে আপনার তৈরি করা ছিল নাকি এগুলো হয়ে গেছে? এখন একটা ছবি দেখার পর যদি দর্শক ভাবেন এটা বানানো, সেটাকে আমি ছবি হিসেবে কাউন্টই করি না। আমার কাছে মনে হয় যে দর্শকের সাসপেনশন অফ ডিসবিলিভ যদি আমি কাজ করাইতে না পারি, আমি তাহলে কোনো পরিচালকই না। এখন আপনারাই বিচার করেন কোনটা বানানো আর কোনটা অরিজিনালি হয়েছে, কারণ ছবি দেখলে আপনি নিশ্চয়ই বুঝতে পারেন যে সব কিছু একসাথে ঘটা সম্ভব না। ডায়লগ নিয়েও আসলে অনেকে কথা বলছিল, আসলে যে ধরনের ডায়লগ বা মেটাফরিক যেসব বিষয় আপনি আসলে ব্যবহার করেছেন এই জায়গায়, সব কিছু মিলে মানে এই পুরো কাজটা, মানে পুরো জার্নিটা যদি আপনাকে আমি এক বাক্যে বলতে বলি, আপনি কি সেটা বলতে পারবেন? আমি বলবো যে উই অল আর অন দ্য সেম বোট। দিনের শেষে আমরা সবাই কিন্তু একটা নৌকাতেই থাকি। এখন নৌকা আটকে গেলে আমরা সবাই আটকে যাই, নৌকা চালু থাকলে আমরা সবাই চালু থাকি। বাকিটা যার যা বোঝার বুঝে নেবে। যেহেতু সামনেই সিনেমাটা দর্শকের জন্য আসছে প্রেক্ষাগৃহে, সেই দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? দর্শকদের বলবো যে আপনারা দর্শকরা যেভাবে হলমুখী হচ্ছেন সেটা খুবই এক্সাইটিং, কিন্তু একই সাথে একই ধরনের একটা জনরার ছবির একটা চাপ চলছে। এখানে বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন জাতের ছবি, জনরার ছবি দর্শকরা যত দেখবেন তত আমাদের দর্শকের জন্য লাভ হবে, ইন্ডাস্ট্রির জন্য লাভ হবে। কিন্তু ভাইয়া, এই যে অন্যদিন যে জনরার সিনেমা, এই সিনেমা বাংলাদেশের দর্শকদের দেখার জন্য বা তাদেরকে আগ্রহী করার জন্য কিন্তু আসলে মানে প্রচারণা বিমুখ হলে চলবে না একদমই। তো সেই জায়গা থেকে আসলে এখনই কোনো কিছু ভেবেছেন যে জিনিসটা কিভাবে দর্শকের কাছে পৌঁছাবেন? আসলে মানে একটা জীবন চলে যায় ছবিটা বানাইতে বানাইতে, বুঝতে পারছেন? মানে
একটা ছবির সাথে একটা নিজের জীবনের শ্রেষ্ঠ অংশ চলে যায়, তারপর ছবিটা প্রচারণা করতে করতে আমরা হাঁপায়ে যাই। হ্যাঁ, এখানে আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা যে যতটুকু দেখেছেন, যে যতটুকু বুঝেছেন, আপনারা আপনাদের জায়গা থেকে ছবিটা নিয়ে যেটুকু বলার সেটুকু বলবেন, তার বাকিটা দর্শকই সিদ্ধান্ত নেবে। সব শেষ, যখন স্ক্রিনিং হচ্ছিল, সবাই যখন সিনেমাটা দেখছিল এবং অনেক ডায়লগের সঙ্গে সবাই বেশ উচ্ছ্বাস প্রকাশ করছিল, আপনি তো বসে শুনছিলেন, সেই মুহূর্তটা আপনার জন্য কেমন ছিল? এইটা আমার জন্য নির্মাতা হিসেবে সবসময় খুবই থ্রিলিং। আমি সবসময় চেষ্টা করি ছবির স্ক্রিনের সময় পিছনে বসে থাকতে। পৃথিবীতে অ্যামস্টারডামের ইটফা থেকে শুরু করে নিউ ইয়র্কের মমি, সিডনি, মন্ট্রিয়ালে আমি যেখানেই ছবির স্ক্রিনিং হয়েছে সেখানে আমি ছবির পিছনে বসে দর্শকের যে কোন কোন জায়গায় দর্শক রিয়্যাক্ট করছে, কোন কোন জায়গায় দর্শক হেসে উঠছে বা চিৎকার করছে বা আওয়াজ করছে, এক্সপ্রেশন দিচ্ছে, সেই জিনিসটা আমি ভীষণ এনজয় করি। এবং আমার কাছে এইটা একটা এনকারেজিং ব্যাপার ছিল। আমি বুঝলাম যে দর্শক আসলে ইউনিভার্সাল। দিনের শেষে এটা ব্যাপারটা নিউ ইয়র্কের দর্শক বা সিডনির দর্শক না, আমার দেশের দর্শকও যে আছে ছবিটা সমানভাবে এনজয় করছে, এটা আমার জন্য খুবই এনকারেজিং ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার অন্য দিনের জন্য অনেক অনেক শুভকামনা। আপনি যদি আপনার দর্শককে হলে আমন্ত্রণ জানাতে চান? আমি একটা জিনিস গ্যারান্টি দিব দর্শককে, আপনি যদি টিকিট কেটে হলে এসে ছবিটা দেখেন, আপনি ঠকবেন না, এটা গ্যারান্টি আছে আমার।